সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার। এরপর জানাবো অপরাধমূলক কার্যকলাপে জড়িত যুব দলের 3 নেতা বহিষ্কার। আরও জানিয়ে দেব রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত। এরপর জানাবো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ব্যাংক হিসাব জব্দ। এরপরেই জানাবো ভারতীয় ভিসা সেন্টার খোলার বিষয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ। আরও জানিয়ে দেব গ্রিসের দাবানল পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আর সর্বশেষ জানাবো ইসরায়েলে হামলার বিষয়ে ইরানের প্রতি যে আহ্বান জানালেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির কমিশনার মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার 13 আগস্ট সন্ধ্যা 7টার দিকে ঢাকার কমিশনার মাইনুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালায়নরত অবস্থায় রাজধানীর ঢাকার সদরঘাট এলাকা হতে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেফতার করেছে পুলিশ। দেশে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের আজ গ্রেফতার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যম এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন। দেশে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন ঘিরে 5 শতাধিক প্রাণহানির ঘটনায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ একটি হত্যা মামলাও দায়ের হয়েছে। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনকে আসামি করা হয়েছে। এদিকে অপরাধমূলক কার্যকলাপে জড়িত যুব দলের 3 নেতা বহিষ্কার। সংগঠন বিরোধী অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুর যুব দলের 3 নেতাকে বহিষ্কার করা হয়েছে। এই নিয়ে 7 নেতাকে বহিষ্কার করল সংগঠনটি। মঙ্গলবার 13 আগস্ট দুপুরে জেলা যুব দলের সদস্য শামসুল আহসান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামসাদি ইউনিয়নের যুব দলের সহসভাপতি জয়নাল আবেদিন আব্দুল্লাহ, একই শাখার সদস্য মোহাম্মদ ফারুক ও কাশেম। দলীয় সূত্র জানায় বহিষ্কৃত নেতারা চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ করে সংগঠন বিরোধী অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুবদল নেতা আব্দুল্লাহ, ফারুক ও কাশেমকে দল থেকে বহিষ্কৃত করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাশিদুল হাসান লিঙ্কনের নির্দেশে তাদের বহিষ্কার করা হয়। লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য শামসুল আহসান মামুন বলেন, বহিষ্কৃতদের অপকর্মের কোনো দায়িত্ব নেবে না দল। যুবদলের সকল পর্যায়ে নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার অনুরোধ করা হয়েছে। এদিকে রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপির এক কর্মী নিহত। রাজধানীর গ্যান্ডারিয়া বসু বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আনিস নামে 47 বছর বয়সী এক বিএনপি কর্মী নিহত হয়েছে। নিহত আনিস পেশায় একজন আংটি ও পাথর বিক্রেতা ছিলেন। মঙ্গলবার 13 আগস্ট বিকেল 4:30টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা 6:15টার দিকে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। মৃত ওই ব্যক্তির বড় ভাই নাদিম, তিনি বলেন, আনিস বিএনপির কর্মী ছিল, আংটি ও পাথরের ব্যবসা করত। বিকেলে বাসা থেকে বের হয়, পরে খবর পাই সে গুলিবিদ্ধ হয়েছে। ঢাকা হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। মৃতের ভাইয়ের দাবি, আওয়ামী লীগের লোকজন তাকে গুলি করে হত্যা করেছে। এই বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ব্যাংক হিসাব জব্দ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী সন্তানদের ব্যক্তিগত ও তাদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ফিনান্সিয়াল। একই সঙ্গে তাদের হিসাবের সব ধরনের লেনদেনের তথ্য চেয়েছে সংস্থাটি। মঙ্গলবার 13 আগস্ট বিএফআইইউ সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। বিএফআইইউ এর পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মুদাসসির খান এবং মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্ট বন্ধ থাকবে। চিঠিতে আসাদুজ্জামান খান ও তার পরিবারের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। অর্থ পাচার নিরোধ সংক্রান্ত 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এই আদেশ দিয়েছে বিএফআইইউ। প্রাথমিকভাবে আগামী 30 দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না সংশ্লিষ্টরা। পরবর্তীতে প্রয়োজনে জব্দ রাখার সময় আরও বাড়ানো হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এদিকে ভারতীয় ভিসা সেন্টার খোলার বিষয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ। সম্প্রতি বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বা ভিসা আবেদন কেন্দ্র সার্বিক পরিস্থিতি বিবেচনায় বন্ধ ঘোষণা করা হয়। তবে বর্তমান পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়ে আসায় ভারতীয় ভিসা সেন্টার তাদের কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করেছে।
ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএসি জেএফপি সীমিত পরিসরে আবার তাদের কার্যক্রম শুরু করেছে। তাদের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে। আইভিএসিভিডির ওয়েবসাইটে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীরা তাদের পাসপোর্ট সংগ্রহ সম্পর্কিত আলাদা বার্তা পাবেন। নির্দেশনা সহ এসএমএস পাওয়ার পরই কেবল আইভিএসিতে হাজির হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। তবে কার্যক্রম সীমিত পরিসরে চলায় ভিসা প্রক্রিয়াকরণে সময় বেশি লাগতে পারে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য যে বুধবার ৭ আগস্ট রাতেই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করে দেয় আইভিএসি। তাদের ওয়েবসাইটে দেওয়া বার্তায় বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আইভিএসি বন্ধ থাকবে। এদিকে গ্রিসের দাবানল পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। টানা কয়েকদিনের ক্ষয়ক্ষতির পর অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে গ্রিসের দাবানল পরিস্থিতি। মঙ্গলবার ১৩ আগস্ট এই তথ্য জানিয়েছে ফ্রান্স 24 সহ একাধিক সংবাদ মাধ্যম। কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার থেকে কমে আসতে থাকে আগুনের পরিধি। ফায়ার সার্ভিসের কর্মীদের অব্যাহত তৎপরতার কারণে নিয়ন্ত্রণে আসে আগুন। হেলিকপ্টার থেকে ছোড়া হয় পানি ও রাসায়নিক পদার্থ। চলছে উদ্ধার ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিচ্ছন্ন করার কাজ। বিভিন্ন এলাকায় ফিরতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। সংবাদ মাধ্যমগুলো জানায়, ভয়াবহ এই দাবানলের বিরুদ্ধে লড়াই করতে ইউরোপীয় ইউনিয়নের দমকল বাহিনীদের এথেন্সের কাছে পৌঁছানোর কথা রয়েছে। সম্প্রতি ভয়াবহ দাবানল সৃষ্টি হয় ফ্রান্স ও গ্রিসের বিস্তীর্ণ এলাকা জুড়ে। সোমবার এথেন্সের উত্তরাঞ্চলের এক শহরতলিতেও দাবানল ছড়িয়ে পড়লে অন্তত একজন নিহতের খবরও পাওয়া যায়। আহত ৬৬ জনকে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। এদিকে ইসরায়েলে হামলার বিষয়ে ইরানের প্রতি যে আহ্বান জানালো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। এক ফোন কলে তিনি এই আহ্বান জানান। সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, একটি ভুল হিসাব নিকাশ ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে। এজন্য শান্ত ও সচেতন থাকার সময় এখনই। ২০২১ সালের মার্চে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরিস জনসন ও হাসান রুহানির সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এরপর এই প্রথম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আবারও ফোন কলে কথা হলো। তাদের মধ্যে দীর্ঘ ৩০ মিনিট আলাপ হয়। এদিকে এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি এবং জার্মানি ইসরায়েলে হামলার হুমকির মধ্যে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এই ৪ দেশের নেতারা ইরানের হামলার বিপরীতে ইসরায়েলে প্রতিরক্ষা সুবিধা এবং ইরান সমর্থিত বিভিন্ন প্রতিরোধ যোদ্ধাদের উপর হামলা চালানোর কথা জানিয়েছে। তবে ইরান পশ্চিমাদের এই আহ্বান মানতে নারাজ। তারা হামলা চালানোর প্রতিজ্ঞা করেছে। সম্প্রতি হামাসের প্রধান এবং হিজবুল্লাহর একজন সিনিয়র নেতা নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে রোববার যুক্তরাষ্ট্র একটি সাবমেরিনও পাঠিয়েছে, যা ১৪৪ টমাহক ক্রুজ মিসাইল বহনে সক্ষম এবং সমুদ্র থেকে ভূমিতে আঘাত হানতেও সক্ষম।